আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন আমিন। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সুযোগ্য সভাপতি শাহজাহান বাবু ভাইকে। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাককে। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ জাহিদ হাসান চূর্ণ ভাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে আজকের এই নারী সমাবেশের প্রধান অতিথি আমাদের সকলেই প্রিয় তারুণ্যের অহংকার বিএনপির নির্বাহী কমিটির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্র ইসলাম অমিত প্রথমেই আপনাদের সামনে বক্তব্য রাখবেন। Very good. বিসমিল্লাহির-রহমানির-রহিম। ৬ নম্বর ওয়ার্ডের আজকের এই মহিলা সমাবেশে উপস্থিত শ্রদ্ধাভাজন সভানেত্রী, তালবাড়িয়া ডিগ্রি কলেজের যিনি শিক্ষকতা করেন অধ্যাপক জিনাত রেহনুমা চৌধুরী, উপস্থিত আছেন আমাদের যশোর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের সকলের অভিভাবক অধ্যাপক নার্গিস বেগম, উপস্থিত আছেন জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব বিজ্ঞ পিপি অ্যাডভোকেট সৈয়দ শামিনুল হক সাবু, জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব দেলোয়ার হোসেন খোকন, আমাদের জেলা মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা মহিলা দলের সংগ্রামী সহসভানেত্রী যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বেগম জুবাইদা হক, উপস্থিত নগর বিএনপির সংগ্রামী সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুল্লুকচাঁদ, সাধারণ সম্পাদক ইয়াসিনুর হক সেতু, যুগ্ম সম্পাদক জহিরুল আলম, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম ও ফারুক হোসেন, আমাদের এই ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, আমার সামনে উপবিষ্ট আমার মা ও বোনেরা, উপস্থিত বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি একটু দেরি করে এখানে উপস্থিত হওয়ার জন্য। আসলে আমি এবং আমার মা আজকে রোজা ছিলাম, ন্যাচারালি ইফতার করে নামাজ পড়ে আসতে একটু দেরি হয়ে গেছে, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আজকে বসে পড়তে আমি বক্তব্যের শুরুতেই বিগত 16 বছরের ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে দীর্ঘ লড়াই এবং সংগ্রাম, সেই সংগ্রামে আপনারা সর্বতোভাবে আমাদের পাশে থাকবার জন্য অগাস্ট বিপ্লব পরবর্তী সময়ে আপনাদের কাছে উপস্থিত হওয়ার মূল কারণটি হচ্ছে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে আসা।
আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে থাকবার জন্য, সাথে থাকবার জন্য, সাহস যোগাবার জন্য। আমার এই কথাটি অনেকের কাছে একটু ভিন্ন শোনাচ্ছে, হয়তোবা নিজের মনে হয়তোবা প্রশ্ন জাগছে যে গত 16 বছরে আমি তো মনে পড়ে না যে কোনো মিছিলে অংশ নিয়েছি, আমার তো কখনো মনে পড়ে না যে আমি পুলিশের দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছি, আমার তো মনে পড়ে না আমি কোনো মিথ্যা মামলায় জড়িয়েছি, আমি এই 16 বছরে হাসিনা বিরোধী আন্দোলনের সরাসরি কিছু করেছি বলে তো আমার মনে পড়ে না। তাহলে কেন তারেক রহমান আনুষ্ঠানিকভাবে আমাকে ধন্যবাদ জানাচ্ছে, কিংবা কেন আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবার জন্য বিএনপি নেতৃবৃন্দকে আমার কাছে পাঠিয়েছে? এই প্রশ্ন হয়তো এখানে উপস্থিত আমার অনেক মা বোন, অনেক ভাবি, এখানে যারা আমার খালা ফুপু সমগোত্রীয় আছেন, তাদের অনেকেরই হয়তো এই প্রশ্নটি আসছে। আমি একটু স্পষ্ট করে বলতে চাই, দীর্ঘ 16 বছরের এই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 700-র উপর নেতা গুম হয়ে গেছে। তারা আজও তার পরিবারের কাছে ফেরত আসেনি। তাদের সন্তান জানে না তার বাবা বেঁচে আছেন কিনা। এই 16 বছর আন্দোলন করতে যে আমার 5000-এর উপর সহকর্মী খুন হয়েছে। এই যশোর জেলাতেই প্রায় শতাধিক রাজনৈতিক সহকর্মীকে আমরা হারিয়েছি গত 16 বছর, শুধুমাত্র বাংলাদেশের জনগণের ভোটের অধিকার চাইবার অপরাধে। এই 16 বছরে সারা বাংলাদেশে আমাদের 50 লক্ষ নেতাকে 60 লক্ষ নেতাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, যাদের প্রত্যেকেই কম করে হলেও 2 বার কারাগার ঘুরে এসেছে। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো কেউ বা হয়তো আপনার স্বামী, কেউ বা আপনার ভাই, কেউ বা আপনার সন্তান। আর এই লড়াই করে মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা আজও যারা সুস্থ জীবন যাপন করছি, আমরা যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরিয়া আদায় করি, একইভাবে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এই কারণে, কারণ আমরা বিশ্বাস করি আপনাদের দোয়া, আপনাদের প্রার্থনা এবং আপনাদের ভালোবাসায় আমাদের শক্তির মূল জায়গাটি ছিল। গত 16 বছরে তো আমাদের সাথে প্রশাসন ছিল না, গত 16 বছরে তো আমাদের সাথে কোন শক্তি যোগান দেবার মতো এই সমাজে কোন শক্তিশালী কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান পাশে দাঁড়ায়নি। আমাদের রাজনীতি তো কখনো দুর্বৃত্তায়নে বিশ্বাসী ছিল না যে আমাদের সাথে মাসুল পাওয়ার থাকবে। আমার দল তো কখনো দুর্নীতি কিংবা অপশাসনে বিশ্বাসী নয় যে আমার দলের কোন নেতাকর্মীর কাছে অঢেল অর্থ থাকবে। তাহলে আমাদের শক্তির জায়গাটা ছিল একান্তই বাংলাদেশের জনগণ, যেই জনগণের প্রতিনিধিত্ব আপনারা এখানে যারা বসে আছেন আমার মা বোনেরা করছেন। আমরা যারা পুরুষ রাজপথে লড়াই করেছি, আমরা যারা সংগ্রাম করেছি, আমাদের শক্তির পেছনে প্রতিটি পরিবারে একজন করে মা ছিলেন, কিংবা একজন স্ত্রী, কিংবা একজন বোন, কিংবা কোনোভাবে একজন নারী ছিলেন। মাসের পর মাস যখন একজন পুরুষ রাজনৈতিক মামলা জড়িয়ে পালিয়ে বেড়াচ্ছে কিংবা কারাগারে রয়েছে, ওই সংসারটা কে বা কারা চালিয়েছে? এই আপনারাই চালিয়েছেন। হয়তোবা আপনাদের সঞ্চিত অর্থ ভেঙে কিংবা আত্মীয় স্বজনের কাছে হাত পেতে। আমরা অধিকাংশই গত 16 বছর আমাদের সন্তানেরা কি পড়ছে, কেমন ফলাফল করছে, এইটুকু খোঁজবার জানবার সুযোগ পাইনি। আমাদের সন্তানদেরকে এই 16 বছরে কারা বড় করেছে, কারা মানুষ করেছে? এই আপনারা, আমার মা বোন স্ত্রী ভাবি, আপনারাই করেছেন। আমাদের এই সংকটময় মুহূর্তে আমরা পালিয়ে বেরিয়েছি, নিজের বাড়িতে থাকতে পারিনি, কিন্তু ভিন্ন কোনো বাড়ি তো আমাদেরকে আশ্রয় দিয়েছে। সেই বাড়িতে রাত 2টোর সময় আমাদেরকে গরম খাবার রান্না করে কে দিয়েছে? এই আপনাদের মতো কোনো নারী সদস্যই সেটি করে দিয়েছে।
যখন পুলিশ তন্ন তন্ন করে আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের ভাইদেরকে খুঁজে বেড়াচ্ছে, হয়তোবা সেই পরিবারে কোনো পুরুষ সদস্য নেই, সেই পরিবারে একান্তই নারীরা আছেন ছোট বাচ্চাদেরকে নিয়ে, আপনারা সেই রাতের আধারে আমাদেরকে লুকিয়ে রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে। আমাদের শরীরে মানুষ এবং আমাদের শরীরে জাতীয়তাবাদী আদর্শে বহমান বলে আমরা সেই সংকটময় মুহূর্তে, সংকটকালী সময়ে আপনাদের এই অবদানের কথা আজও ভুলিনি, কোনোদিন ভুলতেও পারবো না। আর সেই কারণে আমরা আজকে এসেছি আনুষ্ঠানিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবার জন্য। আওয়ামী লীগের ফ্যাসিবাদ চক্রের কারণে যখন দ্রব্য মূল্যের উচ্চ গতি, যখন চাল, ডাল, তেল সবকিছু মূল্য বাড়ছে, যখন এই অঞ্চলের নিম্নবিত্ত মানুষের সংসার পরিচালনা করা কঠিন হয়ে যাচ্ছে, আপনাদের স্বামী সন্তানের উপার্জিত অর্থ দিয়ে যখন সংসার চালানো যাচ্ছে না, তখন আপনার স্বামী সন্তান তার উপার্জিত সেই সামান্য অর্থটিকে আপনার হাতেই তুলে দিয়েছিল। প্রতিদিনের লড়াইটি রান্নাঘরে কিংবা প্রতিদিনের বাজারের লড়াইটি আপনাকে, অর্থাৎ আপনাদের মতো নারীদেরকেই করতে হয়েছে। আওয়ামী লীগের এই অত্যাচার নিপীড়নের শিকার আপনাদেরকে কেন হতে হয়েছে? কারণ বললাম, আপনাদের কারো স্বামী অত্যাচারিত হয়েছে, আপনাদের কারোর ভাই মিথ্যা মামলায় জড়িয়েছে, তাই প্রতিদিন নামাজের পার্টিতে কিন্তু আপনাদেরকেও সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করতে হয়েছে এই ফ্যাসিবাদের পতন কামনায়। তাই আপনাদের অবদানের কথা আমরা ভুলিনি। আপনাদের শুধু একটি কথা, এই 16 বছরে আমরা যেমন লড়াই করেছি, আমাদের যেমন ত্যাগ ছিল, আমাদের যেমন শ্রম ছিল, আমি মনে করি আপনারও নীরবে প্রতিদিন প্রতি মুহূর্তে লড়াই করে গেছেন এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথী হয়ে। পাশাপাশি আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহ, আপনাদের মমতা, আপনাদের আশ্রয় পুরুষকে শক্তি জুগিয়েছিল এবং তারাই এই কাঙ্ক্ষিত পরিবর্তন আনবার ক্ষেত্রে ভূমিকা রাখতে সক্ষম হয়েছিল। এখানে যারা উপস্থিত আমি জানি সকলে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাস করেন তেমনটি নয়, কিন্তু তারপরেও আমরা নারীদেরকে সম্মান জানাতে এখানে এসেছি। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তো সুস্পষ্টভাবে বারংবার বলেছিল যে শেখ হাসিনা নিছক কোন স্বৈর শাসক কিংবা একনায়ক নন, তিনি একজন ফ্যাসিস্ট এবং বাংলাদেশ শুধু নয় সারা বিশ্বের ইতিহাস সাক্ষ্য দেয় ফ্যাসিস্টের পতন কোন একক রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। যখন সকল রাজনৈতিক দল এক কাতারে আসে, যখন সকল শ্রেণী পেশার মানুষ এক কাতারে আসে, তখনই পরিবর্তন সম্পন্ন হয়, যেটি জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা সেটি প্রত্যক্ষ করতে সক্ষম হয়েছি। যেই ছাত্ররা সেদিন রাজপথে নেমেছিল, সেই ছাত্রদের সাথে ঢাল হয়ে তার মা, তার বোন কিংবা তার বাবা দাঁড়িয়েছিল। যে রিকশালাটি সংসার চালাতে কষ্ট হয় কিংবা যার উপার্জিত অর্থ ছিনতাইকারী কেড়ে নেয়, সে ওই প্রতিবাদ মিছিলে শরিক হয়েছিল। যে শ্রমিকরা তার ন্যায্য মূল্য পায় না, যে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত, সেই শ্রমিক কিংবা সেই কৃষকও কিন্তু সেই দিনে ছাত্র আন্দোলনে শরিক হয়েছিল বলেই আজকে আমরা বলি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তনটি আমরা পেয়েছি। কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন কি আমরা আদৌ পেয়েছি? যে পরিবর্তনের স্বপ্ন গত 16 বছর আমরা দেখেছি, যেই পরিবর্তনের জন্য আমরা প্রতি মুহূর্ত অপেক্ষা করেছি, যেই পরিবর্তনের জন্য আমরা আমাদের এত সহজে রক্ত বিসর্জন দিয়েছি, সেই পরিবর্তন আজও বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেনি। কারণ বাংলাদেশের মানুষ যে পরিবর্তন চায় সেটি হচ্ছে আবারও তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চায়, একটি গণতান্ত্রিক সরকারের দ্বারা তারা পরিচালিত হতে চায়। কারণ তারা জানে গণতান্ত্রিক সরকারই পারে তাদের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে। গণতান্ত্রিক অধিকারটি কি? আপনার সন্তান পড়ালেখা শেষ করে তার যোগ্যতা অনুযায়ী, তার মেধা অনুযায়ী সরকারি চাকরিতে জায়গা করে নেবে। সরকারি চাকরিতে জায়গা করে নেওয়ার জন্য আপনাদেরকে লক্ষ টাকা ঘুষ দিতে হবে না। কারণ আপনারা কি চান? এই সরকারি হাসপাতালগুলোতে আপনারা যখন যাবেন তখন যেন ডাক্তাররা আপনাদেরকে যত্ন নিয়ে দেখে এবং সরকারি যে বরাদ্দ, সেই বরাদ্দকৃত ওষুধ যেন আপনারা বিনামূল্যে পেতে পারেন। আপনারা কি চান? আপনাদের জমি নিয়ে প্রতিবেশীর সাথে যে দ্বন্দ্ব, যে ঝঞ্ঝাট, সেটি অন্তত আদালতে গেলে আপনারা ন্যায় বিচারটি পাবেন।
আর কি চান? এই অঞ্চলে সন্ত্রাস এবং মাদকের যে রমরমা ব্যবস্থা, এর থেকে আপনারা একটি পরিত্রাণ চান। আপনারা চান আইন শৃঙ্খলা বাহিনী এখানে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। যারা এখানে সন্ত্রাস করে, যারা মাদকের ব্যবসা করে, তাদেরকে আইনের আওতায় তারা নিয়ে আসবে। এটি তো আপনাদের চাওয়া। যে কথাটি বলছিলাম, যেই পরিবর্তনের স্বপ্ন নিয়ে আপনি আমি এই দীর্ঘদিন অপেক্ষা করেছি, সেই পরিবর্তন আজও আমরা পাইনি। কিন্তু পরিবর্তনের যে প্রাথমিক ধাপটি আমরা অতিক্রম করেছি, সেটি হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করেছি। তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন। কিন্তু আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছি, কারণ আমরা বিশ্বাস করি একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার মাধ্যমেই বাংলাদেশের জনগণ তার পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবেন এবং সেই পছন্দের প্রার্থীদের সমন্বয়ে যে সরকার গঠিত হবে, সেই সরকারই হবে জনগণের সরকার। জনগণের সরকার জনগণের কষ্টের কথা শুনবে, জনগণের সরকার জনগণের ব্যথার কথা জানবে, জনগণের সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার পরিচালনা করবে। আমাদের দাবিটি হচ্ছে সেখানে। আর সেই কারণে আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই, এই 16 বছর আমাদের সাথে যেমন আপনাদের লড়াই ছিল, এই 16 বছরে আপনাদের সাথে যেমন আপনাদের ত্যাগ ছিল, তাই যে কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন আপনি আমি দেখেছি, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আরো কিছুটা পথ আপনাকে আমাকে একসাথে পাড়ি দিতে হবে এবং সেটি পাড়ি দিতে সক্ষম যদি আমরা হই, তাহলেই আসলে আপনার আমার কাঙ্ক্ষিত বাংলাদেশ, আপনার আমার স্বপ্নের বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। দেখেন, 16 বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, এই ঈদগাহ ময়দানে যশোরবাসীকে ঘোষণা দিয়েছিলেন তিনি যশোরে মেডিকেল কলেজ করবেন। তরিকুল ইসলাম যশোরবাসীর পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার কাছে মেডিকেল কলেজের আহ্বান জানিয়েছিলেন। বেগম খালেদা জিয়া যশোরে মেডিকেল কলেজ করবার ঘোষণা দিয়েছিলেন লাখো জনতার উপস্থিতিতে। বেগম খালেদা জিয়া ক্ষমতা থেকে যাবার আগে যশোর মেডিকেল কলেজের ফাইলটি অনুমোদন করে দিয়েছেন এবং যশোর মেডিকেল কলেজের জন্য অর্থ বরাদ্দের প্রাথমিক ধাপটিও বিএনপি আমলে শেষ হয়। অথচ এই 16 বছরে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি হলো না। তারও আগে বেগম খালেদা জিয়া এই যশোরে এসে যশোর 250 বেড হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট চালু করে গিয়েছিলেন। তরিকুল ইসলামের স্বপ্ন ছিল যশোরের মানুষ হৃদরোগে আক্রান্ত হলে, যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি, হলে তারা এই যশোরেই চিকিৎসা নিবে। তাকে হার্টের রিং পড়ানোর জন্য কিংবা হার্টের অপারেশনের জন্য তাকে খুলনা কিংবা ঢাকায় যেতে হবে না। 16 বছর ধরে সেই কাজটি হলো না।
তাহলে 16 বছরে তো অনেক এমপি ছিলেন যশোরে, 16 বছরে তো যশোরে মন্ত্রীও দেখাচ্ছে, পৌর কাউন্সিলর, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যানের কথা বাদই বানিলাম, কিন্তু কই যশোরের মানুষের তো ভাগ্যের পরিবর্তন ঘটলো না। কেন ঘটলো না এই প্রশ্নটা একটিবার জিজ্ঞেস করো তো নিজের কাছে। এর কারণ আর কিচ্ছুই নয়, এর কারণ হচ্ছে গত 16 বছরে যারা এমপি মন্ত্রী ছিলেন তাদের কাউকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেননি। 2014 সালে তারা বিনা ভোটে এমপি হয়েছিলেন, 2018 সালে তারা কি করেছিলেন আপনারা সাক্ষ্য। আমি তো আপনাদের কাছে এসেছিলাম, আপনাদের ভোট 30শে ডিসেম্বর 2018 সালে হবার কথা ছিল, সেই ভোট তার একদিন আগে 29শে ডিসেম্বর সন্ধ্যার মধ্যে বোমা মেরে সাউন্ড গ্রেড দিয়ে তারা লুট করে নিয়ে চলে গেল। আপনাদের খেয়াল নেই? খেয়াল আছে। আর সর্বশেষ 7ই জানুয়ারি 2024 তারা কি করলো? তারা ডামি নির্বাচন করলো, অর্থাৎ আওয়ামী লীগ বিভিন্ন মার্কা দিয়ে তারা এই নাটক এবং খেলায় অবতীর্ণ হলো। যেই ব্যক্তি আপনার ভোটে নির্বাচিত নয় সেই ব্যক্তি আপনার প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না। যেই সরকার আপনার ভোটে নির্বাচিত নয় সেই সরকারের আপনার প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না, দায়বদ্ধতা থাকে না এবং ছিল না বলেই 16 বছর এখানে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল এর কাজ আজ পর্যন্ত শুরু হয়নি। 16 বছরে করোনারি কেয়ার ইউনিট পূর্ণাঙ্গ রূপ লাভ করেনি। প্রিয় মা ও বোনেরা, আমরা এই অবস্থার পরিবর্তন চাই। আমরা চাই এই 6 নম্বর ওয়ার্ড, এই রায়পাড়া, এই অঞ্চল মাদক মুক্ত হবে। আমরা চাই এই অঞ্চল সন্ত্রাস মুক্ত হবে। এই অঞ্চলে বসবাস করবার অপরাধে সমাজের কোন মানুষ আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, আপনাদেরকে কোনো ছোট ভাবে বিবেচনা করবে না। আপনারও চান না আপনারা সন্তানরা ভালো পড়ালেখা করুক? চান কি চান না? আপনারও চান আপনাদের সন্তানেরা ভালো পড়ালেখা করুক, তারা মানুষের মতো মানুষ হোক, তারা বিশ্ববিদ্যালয়ে পাশ করুক, তারা ডাক্তার হোক, তারা ইঞ্জিনিয়ার হোক। কিন্তু এই অঞ্চলে যদি মাদকের রমরে বা বাণিজ্য চলে আর সন্ত্রাস যদি চলে তাহলে তো আপনার সন্তান বিপদে পরিচালিত হবে, সে তো ভালো মানুষ হওয়া তার জন্য কঠিন হবে। আমরা এই অবস্থার পরিত্রাণ চাই এবং আমরা বিশ্বাস করি এই অবস্থার পরিবর্তন একমাত্র একটি গণতান্ত্রিক সরকারই করতে পারে। তাই আমরা আজ আপনাদের কাছে এসেছি। গণতন্ত্রের জন্য যে দীর্ঘ লড়াই 16 বছরে, আমাদের এই লড়াই আজও শেষ হয়নি। আপনি আমি কেউ তৃপ্তির ঢেকুর তুলব না শেখ হাসিনা পালিয়ে গেছে বলে। শেখ হাসিনা পালিয়ে গেলেও শেখ হাসিনার দোসররা আজও কিন্তু যশোর সহ সারা বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, তাদের থেকে সতর্ক থাকতে হবে। 16 বছরে যে শেখ হাসিনার দোসর আওয়ামী লীগের গুন্ডারা আপনাদেরকে অত্যাচার করেছে, আপনাদেরকে নিপীড়ন করেছে, তারা যদি কেউ মনে করে আবার এই এলাকায় ফিরে এসে আপনাদেরকে জুলুম করবে, আপনাদেরকে নির্যাতন করবে, সেই স্বপ্ন আমরা কখনো সত্য হতে দেব না। এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। যে কোনো সংকটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী, এখানে আমার ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ আছে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আছে, তাদেরকে অবহিত করতে হবে আওয়ামী লীগের কোন গুন্ডাটা লুকিয়ে লুকিয়ে আমার এলাকায় ফেরত এসেছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে জানাতে হবে কারা এসে আবারও আপনাদের উপর জুলুম করছে কিংবা ভয় দেখাবার চেষ্টা করছে। আমি বিশ্বাস করি প্রশাসনও আপনাদের পাশে দাঁড়াবে। প্রিয় মা ও বোনেরা, আমার বক্তব্য লম্বা করবো না। আমি শুধু আগামীর বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য আপনি আমি স্বপ্ন দেখছি, যে বাংলাদেশের জন্য আমরা অপেক্ষা করছি, সেই বাংলাদেশের আপনার আমার স্বপ্ন পূরণের জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমানের দুটি ভাবনার কথা, দুটি ওয়াদার কথা, দুটি প্রত্যাশার কথা আমি বলতে চাই। সেটা কি? তারেক রহমান বলেছেন, আপনাদের নিশ্চয় স্মরণে আছে, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবার পরে তিনি কি করেছিলেন? বিনামূল্যে স্কুলগুলোতে বই দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তার আগে সবাইকে এই বই কিনে পড়তে হতো স্কুলের বাচ্চাদেরকে। বেগম খালেদা জিয়া বিনামূল্যে বই দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আর কি করেছিলেন? মেয়েদের জন্য, মেয়ে বাচ্চাদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে পড়বার সুযোগ করে দিয়েছিলেন সরকারি স্কুলে। খেয়াল আছে আপনাদের? আজকে যে বিনা বেতনে যারা পড়ে, যে মেয়ে বাচ্চারা, এটা কিন্তু বেগম খালেদা জিয়ার অবদান। তারেক রহমান কি বলছে? যে কথাটি বললাম, আপনারা তো চান আপনাদের বাচ্চারা ভালো হোক, তারা মানুষের মতো মানুষ হোক, তারা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক। তারেক রহমান বলছেন, যদি জনগণের ভোটে, জনগণের সমর্থনে বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তাহলে মাস্টার্স পর্যন্ত মেয়ে বাচ্চাদেরকে বিনা বেতনে
সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়বার সুযোগ করে দেবেন। তারেক রহমান আরেকটি কথা বলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আমার মা বোনেরা খেয়াল করবেন। তারেক রহমান বলেছে প্রান্তিক জনগোষ্ঠী অর্থাৎ যাদের সংসার চালাতে কষ্ট হয়, যাদের স্বামী, যাদের সন্তান, যাদের ভাইরা খুব বেশি অর্থ উপার্জন করেন না, কিন্তু সংসারে প্রয়োজন সেই উপার্জিত অর্থ দিয়ে মেটে না, তারেক রহমান চান রাষ্ট্র পরিচালনার সুযোগ তিনি যদি পান তাহলে আগামীতে এই ধরনের অসচ্ছল পরিবারকে সরকারের তরফ থেকে প্রতি মাসে 2 থেকে 5,000 পর্যন্ত একটি ভাতা দেবার ইচ্ছা প্রকাশ করেছেন। সেই ভাতাটা কিভাবে হবে? একটি পারিবারিক কার্ড তিনি চালু করতে চান। প্রতিটি পরিবার, অসচ্ছল পরিবারের জন্য একটি করে কার্ড থাকবে। সেই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে 2 থেকে 5,000 পর্যন্ত প্রয়োজন অনুযায়ী সরকার সহায়তা করবে। এই টাকা দিয়ে আপনি কি করতে পারবেন? আপনার সংসারের প্রয়োজন মেটাবেন। আপনার অসুস্থ স্বামী কিংবা আপনার শ্বশুর শাশুড়ি কিংবা আপনার বাবা মা যারা বেঁচে আছেন, যাদের ওষুধের টাকাটা আপনার সংসার খরচে দিয়ে ওষুধ কিনতে পারেন না, আপনারা তার জন্য ওষুধ কিনে দেবেন। আপনার মেয়ে বাচ্চাটা পড়ালেখা করে, সরকারি স্কুলে বেতন লাগে না, কিন্তু আপনি চান ওর জন্য একটি গৃহ শিক্ষক রাখতে যাতে করে সে আর একটু ভালো ফল করে, কিন্তু গৃহ শিক্ষকের বেতন দেওয়ার সামর্থ্য আপনার নেই। তারেক রহমান পারিবারিক কার্ডের মাধ্যমে আপনাকে সেই অর্থটুকু দিতে চান যাতে করে আপনি একজন গৃহ শিক্ষক রাখতে পারেন, যাতে করে এই উপার্জিত অর্থ, এই পারিবারিক কার্ড থেকে প্রাপ্ত অর্থ সঞ্চয় করে আপনি আপনার মেয়ের বিয়ের সময় খরচ করতে পারেন। এটি হচ্ছে তারেক রহমানের স্বপ্ন। আমরা বিশ্বাস করি আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে পেয়ে আমরা নিশ্চয়ই এরকম একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে সমর্থ হব। সকলে ভালো থাকবেন, সকলের উপর আল্লাহর রহমত কামনা করছি। সকলে গুরুত্বপূর্ণ কথা যেটি আমি মিস করেছি, এই সবকিছুর মূল যে বিষয়টি, পারিবারিক কার্ডটি আসলে কার নামে হবে? পারিবারিক কার্ড কিন্তু প্রতিটি পরিবারের মহিলাদের নামে হবে, কোন পুরুষের নামে কিন্তু এই কার্ডটি হবে না। অর্থাৎ এই কার্ড আমার কোনো ভাইয়ের নামে হবে না, আমার ভাবিদের নামে হবে। এই কার্ড আমার কোনো চাচাদের নামে হবে না, চাচিদের নামে হবে। এর নাম হচ্ছে নারীর ক্ষমতায়ন। টাকা সরকার সরাসরি ওই কার্ডের মাধ্যমে আপনার মোবাইলে কিংবা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে। ওই টাকার হক এবং অধিকার একান্ত আপনার হবে, আপনার পরিবারের কোনো পুরুষ সদস্যের হবে না। আর আমরা কি স্বপ্ন দেখি জানেন? আগামীতে এইরকম একটি নারী সমাবেশে যাতে করে এই মঞ্চে আমার মতো পুরুষ সদস্যের এখানে উপস্থিত না হওয়া লাগে। এই নারী সমাবেশ একান্ত নারীদেরকে নিয়ে হবে, মঞ্চে শুধু নারীরাই বসবেন, আমরা আপনাদের কথা শুনবো। আবার সেই স্বপ্নের বাংলাদেশ আপনাদেরকে সাথে নিয়ে গড়তে চাই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনার প্রশ্ন করবেন, আমাদের নেতৃবৃন্দ তার উত্তর দেবেন, এরপরে আমাদের নেতৃবৃন্দ দিয়ে একটি কথা বলে শেষ করবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ প্রধান অতিথি আর আজকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আপনারা আমাদের প্রধান অতিথিকে প্রশ্ন করবেন এবং আমাদের মাইক নিয়ে উনি চলে যাবেন এবং আমাদের প্রধান অতিথি আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। আমাদের মাইক দিয়ে আছে জলি। একটু হাত তুলবেন আপনারা এই পাশে পিছনে। আসসালামু আলাইকুম স্যার, আমি এই নারী সমাবেশে চিকিৎসা স্বাস্থ্যের যে উন্নয়ন বিষয়ে কিছু প্রশ্ন করতে চাই। আপনার পিতা মরহুম তরিকুল ইসলাম যখন ছিলেন তখন আমাদের এই চিকিৎসার বিষয়ে বিপুল পরিমাণ উন্নয়ন করেছে। বিগত বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে আপনারা এই চিকিৎসা বিষয়ে কি কি উন্নয়ন করবেন?
আপা আরেকটু কাছে নেন মাইকটা। উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। বিএনপি সরকার অসুবিধা নেই, সামনে এসে বলো। ভয় করছে। বলেন বলেন, এটা বলেন, আপনি বলেন, উঠে দাঁড়ায় বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম তানজিলা। আমরা আমাদের বাংলাদেশ সন্ত্রাস এবং বাংলাদেশ কারণ আমি হ্যাঁ বলেন বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম তানজিলা। আমার সন্ত্রাস এবং করতে চাই আমাদের আগামী দিনে যেন কোনো সন্তান এবং কোনো মানুষ যেন সন্ত্রাস না হয় এবং মাদক থেকে দূরে থাকতে পারে এবং কোনো রকম অসুবিধা যাতে আমাদের দেশ যত মাদক মুক্ত হবে এবং সন্ত্রাস মুক্ত হবে ততই আমাদের সন্তানরা এগিয়ে যেতে পারবে এবং বাংলাদেশকে আরো আমরা বুঝতে পেরেছি আপনার বক্তব্যটা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। নেক্সট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি চাচ্ছি চালের দাম অনেক, আমরা গরিব মানুষ, চাল কিনে খেতে অনেক কষ্ট আছে, আমরা তাই চালের দাম কিছুটা একটু কমুন। সঠিক। আমার স্বামীর একা ইনকাম, আমার অনেক কষ্ট হয়েছে আমার বাচ্চাটা স্কুলে পড়াইতে, তাই তাই চালের দামটা অন্তত একটু কম, আমরা খেয়ে বাঁচতে পারি। ধন্যবাদ ধন্যবাদ। খাদ্যদ্রব্য এই সামনের দিকে একজন পেছনে থাকেন, একজন মাঝখানে থাকেন। আমি চাই যে 80 টাকা কেজি চাল কিনে খাচ্ছি, একজনের আইতে 80 টাকা চাইলের কেজি কিনে পাচ্ছি না। একটু চাইলের দামটা কমান, তেলের দামটা কমান। আর আমরা পানির কষ্ট খুব সে সময় খুব পানির কষ্ট পাই, আমাদের এখানে যতটুকু পানির ব্যবস্থা করে দিতে পারি। আসসালামু আলাইকুম। আমি বলতে চাই সরকারি স্কুল শহরের ভেতর সব সরকারি স্কুল না এবং সব ছেলে মেয়ে সরকারি স্কুলে চান্স পায় না। যেগুলো বেসরকারি স্কুলে পড়ালেখা করে ওদের ফুল বেতন দিয়ে পড়ালেখা করতে হয়, এইগুলো ব্যবস্থা দেখার জন্য আমি অনুরোধ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের বাচ্চারা স্কুলে পড়ে, আমি একাই করে এই সংসার চালাতে হয় এবং আমার স্বামী পারে না। আমার স্বামী মানে খুবই গরিব, সে হয়েছে 4 দোকান বাড়ি চালায়, অন্তত সেখানে আমার 4 দোকান চলে না। সেই হিসেবে আমার মেয়েরা আমি পড়াই স্কুলে, আমার মেয়েরা আমি ঠিক মতন পড়াতে পারিনি অর্থ দিয়ে। আমি চাই যে আমার বাচ্চাটা যাতে আমি সুশিক্ষা দিয়ে একটু মানুষ করতে পারি এবং সেইভাবে আমাদের দিকে তাকাই নেওয়া হয়। জি ধন্যবাদ ধন্যবাদ। আমি এখানে থামি, আমি কয়েকটা প্রশ্নের উত্তর আগে দিই। হ্যাঁ, প্রথম যে কথাটি বলেছেন যে চালের দাম অস্বাভাবিক বেশি, এটা আমরা জানি। গত 16 বছরেও খাদ্যপণ্যের দাম বেশি ছিল। আমাদের প্রত্যাশা ছিল যে এই শেখ হাসিনা পালিয়ে যাবার পরে অন্তত জিনিসপত্রের দাম কমবে, সিন্ডিকেট থাকবে না আওয়ামী লীগের। কিন্তু আমরা দেখলাম দুর্ভাগ্যজনক হলো সত্য যে এখনো পর্যন্ত জিনিসপত্রের দাম কমেনি, কিছু ক্ষেত্রে বেড়েছে। সম্প্রতি এই অন্তর্বর্তীকালীন সরকার কিছু খাদ্যপণ্যের উপর আপনারা দেখেছিলেন ভ্যাট বৃদ্ধি করেছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার প্রতিবাদ করেছিল।
যে মানুষের সংসার চালাতে কষ্ট হয়, সেখানে নতুন করে এই চালের দাম কিংবা তেলের দাম যদি বাড়ে তাহলে সংসারটা চালাবে কি করে। আমরা আপনাদেরকে এই ব্যাপারে আশ্বস্ত করতে পারি, যদি বাংলাদেশের জনগণের ভোটে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তাহলে আমরা এই খাদ্যপণ্যের মধ্যে যে মধ্যস্বত্ব ভোগী রয়েছে, যে সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেট প্রথা ইনশাল্লাহ আমরা ভেঙে দিতে সমর্থ হব। এবং যদি সিন্ডিকেট প্রথা ভেঙে দেওয়া যায়, তাহলে একদিকে কৃষক যেমন তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে, অপরদিকে আমাদের কাছে যেসব খাদ্যপণ্য আমরা কিনি, যখনই এই মাঝখানের এই দালাল ফড়িয়া কিংবা মধ্যস্বত্ব ভোগী থাকবে না, তখন আপনি দেখবেন শুধু চাল না, অন্য অন্য অত্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অনেকটা সহনীয় হয়ে যাবে। এখানে এক ভদ্রমহিলা বলেছেন পানির সমস্যার কথা। তার এখানে আমি এটা শুনলাম, এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমরা এখানে জেলা প্রশাসনের সাথে কথা বলে আমরা চেষ্টা করব আপনার এলাকার এই পানির সমস্যাটা যেন দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা যায়। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন একজন মা, যে আসলে সবাই তো সরকারি স্কুলে পড়তে সুযোগ পায় না, তাহলে কিভাবে বেসরকারি স্কুলে তো বেতন অস্বাভাবিক বৃদ্ধি। এখানে আমি আপনাদেরকে একটি কথা বলি, বিএনপি গত কয়েক বছর যাবৎ প্রতিনিয়ত একটি দাবি জানিয়ে এসেছে। যখন এই জুলাই মাসে যখন বাজেট পাস হয়, তখন বিএনপি প্রতিনিয়ত বলতো যে শিক্ষা ক্ষেত্রে বাজেট, মোট বরাদ্দের 5% শিক্ষা ক্ষেত্রে বাজেট দিতে হবে। বিএনপি যে দাবিটি করেছে, অর্থাৎ বরাদ্দকৃত অর্থে উন্নয়ন বাজেটের যদি 5% শিক্ষা ক্ষেত্রে ব্যয় করা যায় আর স্বাস্থ্য ক্ষেত্রে ব্যয় করা যায়, তাহলে আমরা বিশ্বাস করি স্বাস্থ্য খাতেরও প্রভূত উন্নয়ন সম্ভব হবে, শিক্ষা খাতেরও প্রভূত উন্নয়ন সম্ভব হবে। এবং সেই ক্ষেত্রে এই যে বিনা বেতনে পড়ালেখার সুযোগটা যেমন উন্মোচিত করা যাবে, সরকার তেমনি বেসরকারি স্কুলগুলোতেও সুবিধা বরাদ্দ বাড়াবে, যাতে করে বেসরকারি স্কুলগুলোর বেতন কমানো সম্ভব হয়। শুধু তা না, যে সমস্ত শিক্ষকরা ক্লাস নেন, বিএনপি বলছে আগামীতে সুযোগ পেলে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে করে তারা বর্তমান বিশ্বে 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের বাচ্চাদেরকে আধুনিক শিক্ষায় তারা শিক্ষিত করতে পারেন। আমার এক বোন বলেছেন, এটা সত্য যে স্বাস্থ্য ক্ষেত্রে বিএনপি, আমার প্রয়াত পিতা তরিকুল ইসলাম এই অঞ্চলে যেটুকু কাজ করেছেন, 100 বেড থেকে 250 বেড হাসপাতাল, করোনারি কেয়ার ইউনিট, যশোর মেডিকেল কলেজ, এখানে মূল ভূমিকা আসলে বিএনপি বেগম খালেদা জিয়াই ভূমিকা নিয়েছিলেন। গত 16 বছরে সেইটি বন্ধ হয়ে গেছিল। আমাদের চেষ্টা থাকবে যে স্বাস্থ্য খাতে প্রভূত উন্নয়ন করার। বিশেষ করে করোনা মহামারী দেখিয়ে দিয়েছে আমাদের স্বাস্থ্যখাত কত ভঙ্গুর দশা। আমরা চাই যশোরে যারা আমাদের মা বোনেরা রয়েছেন, আমাদের ভাইরা রয়েছেন, তারা যেন তাদের যে কোনো প্রয়োজনে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তারা পুরো চিকিৎসাটা পেতে পারেন। এই চিকিৎসার জন্য তারা যেন ঢাকায় কিংবা অন্য কোথাও না যেতে হয়। আমরা বিশ্বাস করি রাষ্ট্র পরিচালনার সুযোগ যদি বিএনপি পায় এবং এই সমস্ত খাতে তারা দুর্নীতি বন্ধ করতে সমর্থ হবে, তারা সুশাসন প্রতিষ্ঠা করতে সমর্থ হবে, একই সাথে উন্নয়ন বরাদ্দ বাড়িয়ে এই শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাতের উন্নয়ন করতে সক্ষম হবে। একজন বোন বলেছেন এখানে মাদক এবং সন্ত্রাস মুক্ত এলাকা চান, এছাড়াও আমাদেরও। আমরা বিশ্বাস করি আপনারা সকলে যদি আমাদের সাথে থাকেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে এই অঞ্চলকে মাদক এবং সন্ত্রাস মুক্ত করতে সমর্থ হব। পাশে তো মসজিদ আছে, আমরা তাহলে সামু চাচাকে দেন, এরপরে আচ্ছা তাহলে মাকে দেন, তারপরে সবার একটু কথা বলতে। ধন্যবাদ। আপনারা অনেক মূল্যবান কথা বলেছেন এবং আমাদের প্রধান অতিথি আপনাদের প্রশ্নের খুব সাবলীলভাবে উত্তর দিয়েছেন। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের এই নারী সমাবেশের প্রধান বক্তা, আমাদের সকলের মধ্যমণি, যিনি আমাদের যশোরের এই মহিলা দলের নারীদেরকে একই ছাতার তলে রেখেছেন, আমার মাতৃতুল্য যশোর জেলা বিএনপির আহ্বায়ক জনাব অধ্যাপক নার্গিস বেগম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব অধ্যাপক নার্গিস বেগম। বিসমিল্লাহির রহমানির রহিম। যশোর নগর বিএনপির 6 নম্বর ওয়ার্ডের আজকের এই নারী সমাবেশ, এই সমাবেশের তিনি সভাপতিত্ব করছেন। তিনি আমাদের সামনে একজন নতুন মুখ, তালবাড়িয়া কলেজে তিনি অধ্যাপনা করেন। আপনাদের এখানেই তিনি থাকেন, আপনারা হয়তো আজকেই তাকে দেখছেন। আমরা তাকে এখানে সুযোগ করে দিয়েছি, তিনি রাজি হয়েছেন একটি কারণে। আমি প্রথমে তাকে ধন্যবাদ জানাই
যে আমাদের এই অঞ্চলে যে তিনি একজন শিক্ষকতা করেন, একজন কলেজের অধ্যাপনা করেন, তিনি আছেন, আপনাদের পরিচিত হোক এবং তিনিও আপনাদের সঙ্গে পরিচিত হবেন, যাতে এতক্ষণ আমাদের প্রধান অতিথি যে কথা বললেন অর্থাৎ নারীদের সমস্ত ক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করা, তার জন্য একটি অংশীদার তিনি হন। আমি তাকে ধন্যবাদ জানাই। আমার সাথে মঞ্চে যারা আছেন আপনারা তাদের পরিচয় শুনেছেন, নতুন করে দেব না। আমাদের জেলা বিএনপির এবং কেন্দ্রীয় বিএনপির সময়ত নেতৃবৃন্দ আছেন, ওয়ার্ডের নেতৃবৃন্দ আছেন। সবচেয়ে বড় কথা, যাদের জন্য আজকের এই আয়োজন, আমাদের এই অঞ্চলের মা বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। এই শীতের রাতে আপনারা আজকে একটি সমাবেশে যোগ দিয়েছেন, দীর্ঘক্ষণ বসে আছেন ও কথা শুধু শুনেছেন তা নয়, কথাটা শুনে বুঝতে পেরেছেন এবং প্রশ্ন করেছেন। এটি আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া, যে আমাদের জাতির যে সমস্যা, আমাদের দেশের যে সমস্যা, সেখানে মহিলাদের করণীয় সম্পর্কে এবং তাদের প্রয়োজন সম্পর্কে আপনারা মুখ খুলেছেন। আজকে আমাদের এই আয়োজনটির কেন আমাদের প্রধান অতিথি বিস্তারিত বলেছেন। এই অঞ্চলে কম বেশি আমার নিজেরও আসা যাওয়া আছে। আমি দীর্ঘদিন ধরে যেহেতু সংগঠন করি, সংগঠনের বিভিন্ন কাজে এসেছি, বিভিন্ন ত্রাণ বিতরণের সময় এসেছি, বিশেষ করে নির্বাচনের সময় আমরা জাতীয়তাবাদী দলের প্রার্থীর পক্ষে আমরা আপনাদের দরজায় গিয়েছি, আমরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছি এবং আপনারা নিজেরাই যে কথা বলছেন যে গত বিএনপির আমলে যে কাজটি হয়েছে সেই কাজটি পরে এগোয়নি। আমরা যে কথা বলেছি, আমাদের প্রধান অতিথি যে কথা বলেছেন, আমরা বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যাদের নেত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া, আমাদের মার্কা হচ্ছে ধানের শীষ। এই দল আমরা যারা করি, আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, তিনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, আপনারা জানেন। স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করেছিলেন মাঠে, তিনি জানেন। এবং তিনি দেশ পরিচালনায় তিনি অত্যন্ত সফলভাবে কাজ করতে পেরেছিলেন। তিনি প্রথম উল্লেখ করেছিলেন, একটি দেশ সঠিকভাবে ভালোভাবে চলতে গেলে, উন্নতি করতে গেলে পুরুষ এবং মহিলা দুজনই সমান অংশগ্রহণ দরকার। যেমনটি আপনারা কেউ কেউ বলেছেন যে আমার স্বামীর আয় চলছে না কিংবা তিনি কাজ করতে পারেন, অর্থাৎ একজনের আয় একটি সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে না, আমাদের মহিলারা সাথে সাথে কাজ করছেন। এই যে অংশগ্রহণ, এইটি আগেও ছিল। মহিলারা ধরনের টাকা হয়তো অর্জন করে চাকরি করতো না, কিন্তু গৃহ সংসারের কাজটি তাদের কিন্তু করতে হতো। ওটার জন্য যে লোক রাখতো, সেটা টাকা পেত, সেই টাকাটা কিন্তু বেঁচে যায়। এইটি যে স্বীকৃতি, কিংবা আজকে আমাদের প্রধান অতিথি যে কথা বলছেন, এই যে স্বীকৃতি মহিলাদের সংসারে কিংবা সমাজে কিংবা রাষ্ট্রে তাদের যে অবদান, যে নীরবে নিঃশব্দে, সেটি স্বীকৃতি যিনি দিয়েছিলেন সেটি জিয়াউর রহমান। এবং আজকে যে আমাদের মহিলারা সব জায়গায় কাজ করছেন, তাই তো, যে ছোট কাজ পারে সে ছোট কাজ করে, ঠোঙা বানাতে পারে সেও ঠোঙা বানিয়ে দুটো পয়সা আয় করার চেষ্টা করছে, যিনি পড়াতে পারেন তিনি সেটা কাজ করেন, যিনি শ্রমিকের কথা করছেন। কারণ কি, এইটি করার মাধ্যমে তিনি সংসার পরিচালনায় সহায়তা করতে পারছেন। দেখেন, একটা সময় ছিল স্বাধীনতার পর পর, আমার মনে আছে আমাদের এলাকায় এক মহিলা রাস্তার পাশে যে ভাতের দোকানটা করে হোটেল দিল, তার স্বামী ও ওখানে কাজ করতো, স্বামী স্ত্রী মিলে ওই হোটেলটা চালাতো, ছোট্ট। তখন অনেকে অনেক কথা বলেছে যে রান্না বান্না দিয়ে ওই রাস্তায় গিয়ে হোটেল দোকান দিয়েছে, অমুকের বউ, আইবালির বউ সব করছে। কিন্তু আজকে দেখা গেল সেটা সাহসী পা ফেলেছিল, আজকে আমাদের মহিলারা সব জায়গায় দোকান দিচ্ছে কিংবা কাজ করছে। এই যে কাজের সুযোগ শুধু শ্রমিকের নয়, আজকে শিক্ষার ক্ষেত্রে, আজকে দেখেন প্রশাসনে বিভিন্ন জায়গায় মহিলারা, কিংবা আইন শৃঙ্খলা বাহিনীতে, পুলিশে চাকরি করছে, আর্মিতে যাচ্ছে, বিমান বাহিনীতে যাচ্ছে, জাতিসংঘের মিশনে যাচ্ছে। তাহলে এটি তিনি বুঝেছিলেন যে সম্মিলিত শক্তি না হলে একটি দেশ তৈরি হবে না। তাহলে আমাদের মহিলাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। সেই কারণেই তিনি প্রথম দিকে যখন তিনি বলছেন কাজে কোথায় চাকরি তো দেওয়া যাবে না, তো তাহলে প্রশিক্ষণ দাও, শেখো, এই যে বিভিন্ন প্রশিক্ষণ তৈরি করো, অল্প যারা লেখাপড়া জানে তারা যেটি পারবে সেটি তাদেরকে সেই কাজটা দাও।
ক্রমে এই যে বেগম খালেদা জিয়ার আমলে এই যে লেখাপড়ার সুযোগ মেয়েদের এসেছে, আজকে কাজে যাচ্ছে, অর্থাৎ দেশের সমস্ত কাজে আপনাদের অংশীদারিত্বকে নিশ্চিত করার জন্য জাতীয়তাবাদী দল কাজ করেছে। আপনাদের কাছে আমাদের একটি আবেদন, আপনারা আপনাদের প্রয়োজনটা বুঝেছেন, কথা বলবেন। এই 17 বছর আপনারা কথা বলতে পারেননি, এর দাবিটি আপনারা এখন তুলতে পেরেছেন, এই কথাটা আপনারা বলতে পারেননি। চালের দাম বেশি, এই জিনিসের দাম বেশি, বাজার করতে পারছেন, এটিও আপনাকে লুকিয়ে বলতে হয়েছে, বলতে পারেননি। অর্থাৎ একটা ভয় কাজ করেছে, ধমকের সুরে। আপনার এই যে মাদকের কথা বলছেন, এই এলাকায় 6 নম্বর এলাকায় আমরা চিরকাল যে 6 নম্বর ওই ওয়ার্ডে চোরাচালান মাদক ছাড়া তো কিচ্ছু নেই। এইটাকে পাল্টাতে আপনারা বলছেন, পাল্টানোর জন্য আপনাদের শক্তিকে ব্যবহার করতে হবে। কারণ কি, আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, আপনার স্বামী বিপদে চলে যাচ্ছে, সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলতে হবে আমাদেরকে, কথা বলতে হবে মহিলাদেরকে, আপনারাই সোচ্চার হবেন। আমি সিলেটে একটা ঘটনা পড়েছিলাম কাগজে, সেই এলাকা প্রশাসন কিছু করে না, মাদকে 6 লাখ ছেলেরা নষ্ট হয়েছে। মহিলারা দল বেঁধে যেখানে মাদক বেচা কেনা হয় খায়, তারা চলে গেছে, আগুন দিয়ে পুড়িয়েছে, প্রশাসনের কাছে গেছে, মাদক বন্ধ হয়েছে। অতএব আপনাদেরকে সাহসী করতে, আপনাদের বলতে হবে, এই যে কথা দাবিটা তুলছেন, আপনাদের শিখতে হবে, বলতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে। আমরা এটা নিরসন করতে চাইলে একটি সরকার দরকার, যে এই সিদ্ধান্তটা নেবে। সেই সরকার যদি আপনার আমার মতের না হয়, আপনার আমার ভোটে নির্বাচিত না হয়, আমরা যদি এমন লোককে বেছে নিতে না পারি যে একে দিয়ে আমার কাজ হবে, কিংবা অতীতে কোন দল আমাদের জন্য কাজ করতে পেরেছে সেটা যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে আপনি আমি যেটি চাই সেটি কিন্তু হবে না। সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে, বুঝতে হবে অতীতে কারা জনগণের জন্য করেছে, বিশেষ করে আমাদের মা বোনদের জন্য কাজ করেছে কারা, এটা আমাদের বুঝতে হবে। এবং আগামীতে আমাদের সন্তানরা কিভাবে নিরাপদ থাকবে, আমাদের মেয়েরা যাতে নিরাপদে চলাফেরা করতে পারে, কাজের ক্ষেত্রে নিরাপদ থাকে, পড়াশোনা করতে পারে এবং আমার সংসারটা শান্তিতে থাকতে পারে, এইটি নিশ্চিত করার জন্য আপনার আমাকে এমন একটি সরকার পছন্দ করতে হবে, এমন একটি পদ্ধতি যেখানে আপনার আমার চাওয়াটা মেটার আশা। একবারে তো হয় না, তাহলে আপনার আমাকে ধাপে ধাপে করতে গেলে আমাকে একটি এরকম সরকার দরকার হবে। তো আসুন, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে, আশ্বাস, জাতীয়তাবাদী দল মহিলাদের জন্য যেটি করেছে, আগামীতে একটি মাত্র নমুনা যেটি একটি ফ্যামিলি কার্ড মহিলাদের, অর্থাৎ আলাদা একটি স্বীকৃতি তৈরি হবে, আপনার আমার কথা বলার অধিকার তৈরি হবে। আসুন, আপনাদের কথা বলতে হবে, আপনারা সজাগ হবেন, সচেতন হবেন এবং এমন একটি গণতান্ত্রিক সরকার, অর্থাৎ গণতান্ত্রিক সরকার মানে আপনার আমার পছন্দের লোক নির্বাচিত হয়ে ওই সংসদে কথা বলবে, দেশে কি হবে সেটি ঠিক করবে। তাহলে সেই আইন কানুন যারা ঠিক করবে, সেই সঠিক মানুষকে বেছে নিয়ে একটি গণতান্ত্রিক সরকার আমরা যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আপনার আমার যে চাওয়া, আপনার আমার শান্তিতে স্বস্তিতে থাকার জন্য যে স্বপ্ন 17-18 বছর পথে পথে যারা আমাদের ছেলেরা কাটিয়েছে, আমরা নির্ঘুম রাত কাটিয়েছি, সেটি যাতে চিরতলে এখান থেকে চলে যায় এবং এরকম ফ্যাসিস্ট কোনদিন না আসতে পারে, সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং সমস্ত রকম অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। আসুন আমরা ভবিষ্যতে সেই প্রতিজ্ঞা নিয়ে যাতে আমরা কথা বলতে পারি আমাদের সকলের ভালোর জন্য, দেশের ভালোর জন্য, সেই চেষ্টা আমরা করবো। আগামীতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ইনশাল্লাহ, আবারও কথা হবে, আপনারা ডাকলে আমরা আসবো। সকলকে ধন্যবাদ। আজকে আয়োজনের জন্য যারা আয়োজন করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই, আমার এই মা বোনদেরকে ধন্যবাদ জানাই। দীর্ঘ সময় আপনারা বসে আছেন, আমাদের কথা শুনছেন। ভবিষ্যতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের নারী সমাবেশের সভাপতি তালবাড়িয়া